জিতেন বাবন আদাঙ্গ সাই তোমার পরিণত চল দুব্বাসুর বাড়ি মুর্শিদপুরের ভিতর মুর্শিদপুরের ভিতর দুব্বাসুর উনি বেশি দীক্ষিত করে নাই, দীক্ষিত করছে মোট 500। প্রায় বলতো 500 গুলা হাড়ি বানালাম, চাল দিয়ে গেল দাও, 3 দিয়ে থাকলো। উনি কিন্তু তৎকালীন পাকিস্তানের সময় আইএসসি পাস, জিতেন নওশাদজামান উকিল না, একদম ক্লাসমেট। উনি ফার্স্ট হতো, জিতেন গোসাই ফার্স্ট হতো। একদিন নওশাদজামান ভাই আমাকে সব বলছিল, দেখ আমরা ক্লাসে বসে থাকতাম, ও যে কি চিন্তা করতো, নিজের নিয়ে সবসময় ভাবতো। তবে ওর পরশে আমরা যার পরশে তো আমরা খুব ভালো ছিলাম না। আমি বলতেছি মানুষের মাইথোলজি যেটা, সেইটা হলো তার ভিতরে মাইথোলজি। এই দেহ অনিত্য, সব কিছু অনিত্য, সবই রেখে যেতে হবে। শুধু একটা জিনিস, সেই পরমাত্মা, তাকে পরিষ্কার করার জন্য গুরু দীক্ষা নেওয়া হয়, পরিষ্কার করতে হয়, ভালো সাধুসঙ্গ করতে হয়। তুমি যদি সেটা পরিষ্কার করতে না পারো, তুমি তো মরার সত্যি আরো পাবো না, আমি কমে যাচ্ছি। ঠিক আছে, ওনার গুরুদেব সুলতান বাস ছিল মানুষের মাথার কুড়ির ভিতরে চাল বিক্রি করে যা পাইতো ওই কত কঠোর লাইফ। 32টা বছর ওই শ্মশানে কাটাইছে। জিতেন পাগলের কাছে যে পাগলি থাকতো, উনি আর এক পাগল ছিল। এই 3জন ঠাকুর উঠে যাওয়ার পরে আদার ঠাকুর, ওই 3জনই থাকতো। তারপরে আদিষ্ট হইয়া রাজারা সে আশ্রয় করে। তো ওনারা শুনেছি কি, ওনারা দিতে আসছিল, মানে মানুষকে বোঝাতে আসছিল যে দেখো যা কিছু করো সব কিন্তু খালি খালি। এই যে টাকা পয়সা অমুক তমুক করে কি করবা, সবই রেখে যেতে হবে। কিন্তু আসল কামান কামাও, ওইটা রেখে যাওয়া লাগবে। আসলে বাস্তব এটা তো বিরাট একটা ইতিহাস। আমি জায়গা কিনতে দিয়েছিলাম হলো যে শিক্ষক পল্লীর জায়গা, 16 কাঠা জায়গা, আমরা 4 জন, 1 লক্ষ টাকা বায়নাও দিয়েছিলাম। বলেন বাবা আমি তো বুধবারের দিন দলিল করবার চাই, 1 লক্ষ টাকা বায়না দিছি। এই দয়াল ঈদে ঈশ্বরটা দিদি, ঈশ্বর দিয়ে একটু ধ্যানে বসলো, মিনিট 10 পরে বাবা জায়গা তো ভালো না, জায়গা ভালো না, জায়গা তো ফুটুয়া, জায়গা ফুটুয়া, মানে 5 ভাইয়ের নামে জায়গা। সেই জায়গায় এক মেয়া দারু গাড়ি দিয়ে গেছে 2 ভাইতি, আর 3 ভাই দেয় না, সে অটোমেটিকলি তার বলে কাজ। এখন আমারে বললো যে তুমি তো পলু মেরেছিল, তারপরে মালি মেরেছিল, তুমি যখনই দলিল করবার সাথে তো মালি মেয়ে পলু মেয়ে কি হবে জানো, লেগে দেবে পলু মেয়ে, পলু এর মালি গম 3 ভাগ নিয়ে দেবে তারা, কিন্তু হিসেব করি দেখ। বাবা মাথাটা খারাপ হয়ে গেল সেই সময়, বুঝো 1 লক্ষ টাকা আজকের কথা, 85 সাল 86 সালে। আরে না, মালিক দিছি টাকা গেল 25,000 তারিখ কাঠা। শেষে আমার বলো কি বাবা, হিন্দু হিন্দু মালিক হিন্দু, আমার বললো তুই দুশ্চিন্তা করে না, টাকা পাবা না, 1 মাস পরে টাকা দিতে হবে। তোমার ছাত্রী তো নেছে টাকা,
জি জি বাবা ছাত্রী নিয়েছে, মানে দারোগার মেয়ের এবার আমি পড়াতাম। সে আবার আমার পাও তো জড়াই দিতে, স্যার আমার 1 লাখ টাকা দেন, আপনার জামাই একটু বিদেশে যাবে। সেটা আমি গোসাই বললাম যে শোনেন, ভাগ্যে যদি না থাকে কি করবো, করার কিছু নাই তো। তারপরে একটা মেয়ে একটু ধীরে শুরু করেছে, তার স্বামী সেই সময় মানে 1 লক্ষ টাকা জনিস তার স্বামী বিদেশে গেছে, সার্টিফিকেট নিয়ে 86-87 সালের কথা। সে হয়তো আমি সরাবাড়ি বিলবাজারে জমি কিনতে ও 1 বিঘা 3,000 টাকা করে দিয়েছিল না, আরো কম ছিল, বিলের জমি আরো কম ছিল। যাই হোক, আমি আমার বলে তুমি দুশ্চিন্তা করো না, তুমি যাইয়া নসজ্জনের কাছে দেওয়ার বাবার কথা বলবা, সুনীলের কাছে দাও, সুনীল তো আমাকে অনেক জুনিয়র, সুনীলের কাছে যাও। আমার রেফারেন্স দেবা, বলবা যে গোসাই পাঠাইছে। বেটা গেলাম তো সুনীল বক্তব্য নিয়ে, যাওয়ার সাথে সাথে নসজ্জমানের ঢোকার সাথে সাথে কি এসে সুজেন, আমি আবার ওনার ছেলের পড়াতাম, ওনার বউ বা স্বর্ণকর চাকরি করছে, আমি তো আর পড়া। দাদা এই তো ব্যাপার, দলিল টলিল নিয়েছি, দেন কি অবস্থা। তা কিরা পাঠাইছে, তোর জিতেন পাঠাইছে না? হ্যাঁ, বললো কি জিতেন তো ঠিকই কইছে, জমি তো ফুটুয়া। এবারে বাংলাটা কইলাম, এই জমি তো 3 বিঘা 3 বিঘা পলু বের হয়েছে না, মালি বের হয়েছে, সাথে সাথে লিয়ে দেবে মালি আর পলু গং। তো ওই 3 ভাগের 2 ভাগ চলে যাবে, 1 ভাগ থাকবে। আমার বললো যে তুমি এখনই যাও, ওই দারোগা সাহেবের উকিল আছে অসিত, আমাকে জুনিয়র, অসিত যে বলো যে দাদা এই ব্যাপার, টাকাটা ফেরত দিতে বলেন। এরপরে গেলাম সুনীলের কাছে, সুনীল দাও দমসাল আমারে, মাতু বললে অ্যাপরিজন দেখবা না, এরা দলিল দিছে। যাও কইভাবে ফেললাম, ফিরে তো আসলাম। তো দারোগা খুব ভালো লোক ছিল, ভদ্রলোক তো। দারোগারে তো ভাষা বেশি বুঝালাম, টাকা দেখেন আপনার মেয়েটা অনেক উপরে পারছে, এটা কর্পোরেট না। আর আমারও জায়গার কেনা ছিল, আমি তো বাড়ি টাড়ি করবো শহরে, এনে লেখাপড়ি করলাম, এনে সব কিছু করলাম। তাই যদি আপনি পারেন জায়গা অনুযায়ী বেশিলাম, আমার কাছে আমার টাকা আপনি যখন নেন আমার আপত্তি নেই। হাতটা ধরাই দেবো। বাবা তোমার কথা খালি শুনতাম মেয়ের কাছে, যে মানবিক একটা টিচার, আমাদের মানবিক একটা টিচার, যে এত, আমি তো আসলে বাবা টাকা পয়সা তো জীবনে চাইনি তো, সত্যি কথা বলি। আমি আমার চোখ বুঝে করে দিছি, অমুকের বাসায় এত হাজার, অমুকের বাসায় এত হাজার প্রাইভেটে যাবো, কেউ দেয়নি, আমি তো মরিয়ে যাইনি। এখন দেখা হলো অসুবিধা পড়লো দারোগা সাহেব, ওরা তো ইন্দু আমাকে দিয়েন না, মুসলমানের কাছে বেশি গেলাম। তো আমি যে কাম সইটাই করে কিছু পয়সা গুলো দিয়েছে, এর সাথে চাক্ষুষ কি তোমাকে দেওয়া যাবে, কি দেওয়া হবে? এবং জিতেন গোসাই আমার যে কি ভালো জানতো, সেটা আমি ছাড়া আর কেউ জানে না। কারণ সে সময় আসলে পয়সা এত অনেক ছিল, এত লেখাপড়ি, মানে কিভাবে পয়সা কামাই করবো, কিভাবে ভালো থাকবো, টেনশন টেনশন ক্ষতি ক্ষতি ওইগুলো আর বাস্তবতা হলো, কে যে এখন 67 বছর বয়স, চিন্তা করি, শরীর যখন অসুস্থ হয়, একটা ছেলে সে বিদেশে, একটা মেয়ে সে ইন্ডিয়ান, আমরা দুজনে এখানে থাকি,
একটা অ্যাক্সিডেন্ট হলে কে কি দেখবে? এটা একটু ডাক্তার দেখাই। আমার তো শোনো, সে আর এক কাহিনী। আমি তো ওনার কাছে দীক্ষা নেব। আমার ছেলে, আমার স্ত্রী নিয়ে, তো আমার ছেলের বয়স কত, 4 বছর, 4.5 বছর। আমি বুধবারের দিন স্বর্ণপল্লীতে ছুটি নিলাম যে স্যার আমি দীক্ষা নিতে যাব। তার আগের দিন বিকেলে ধুতি টুতি মানে কৌশল্যর শাড়ি কিনলাম, গোসাইর জমি ধুতি কিনলাম 2 জোড়া, গামছা কিনলাম 4-5 জোড়া, সব কিছু কিনে গেঞ্জি টেঞ্জি কিনে আমরা পুত্র পবিত্র মানে না খাই স্নান টান করে দিলাম। তখন তোমার কাকিমারও খুব শখ ছিল, ঠিক আছে। ওই যে সকালটা গেলাম, সারা দিন না খেয়ে বসে গেছি। কিন্তু কৌশল্য বারবার কইছিল যে বাবা তোর সলটা দেশে রে খাওয়াই, কারণ আমার সলটা এত লাজুক ছিল, ওকে উদ্ধারে যাতো না খাইতে। ওর জন্য এবার খাবার নিয়ে গেছিল আমার, রুটি টুটি বানায়, রুটির ডিম টিম। তাই সন্ধ্যা ঘোর হয়ে গেছে। কৌশল্য উঠে এসে করো বাবা তুমি একটা কাজ করো, তুমি চলে যাও। গোসাই তো এরকম করে না, কোনো অবশ্যই একটা কারণ আছে। উনি ছিল আশ্রমে ছিল। উনি বাইরে চলে গেছিলেন, উনি জীবনে খরচের বাড়ি যায় না, সে এনে গেছে। পরপর একটা খরচ হচ্ছে, সে জিজ্ঞা গেছে। যেগুলো বাস্তব, এর ভেতর তো কোনো ইমিটেশন নাই। খুব কষ্টে চলে আসলাম। আমি 1 সপ্তাহ আর যাবো না, আশ্রমে দাঁড়িয়ে যাবো না, যাই। মানে আমার হেড স্যার জানতো আমি কিন্তু জীবনে স্কুলে কোনো 1 মিনিট লেট করিনি, এগুলো রেকর্ড নাই। আর জাস্ট ঘন্টা পড়বে আমি তার আগে ঢুকবো। এটা আমার, স্কুলের ভিতরে ঘন্টা পড়ার আগে ঢুকে যাও। আমি কোনোদিন কেউ বলতে পারবে না যে স্যার রে আমরা একটু এলপি দিতে পারছি। আর হেডমাস্টারই করছি ঠিক ওইভাবে। আমি পিওনের আগে চলে গেছি, স্কুল খুলে কারণ আদর্শ যদি নিজের ভিতর না থাকে তাহলে আমি আর একজনের ভিতরে সেই জিনিস কি দিয়ে ঢুকবো। নিজে না পাবেন। তবে শিক্ষকতা করিয়ে বেটা এই দেশে একেবারে পচিয়ে গেছি। অর্থনৈতিক সলভেন্সি নাই, নানান টেনশন। যেমন যদি তো রোগে পড়ি, কিরা আমার ট্রিটমেন্ট করলে কে দেখবে, এই নানান টেনশন আমি করি। তারপরে যাই না 1 সপ্তাহ 2 সপ্তাহ। তো ওনার এক শিষ্য ছিল সন্তোষ হালদার নাম করে, উনি হেডমাস্টার হলো ওই কাজীর পাগলা হাই স্কুলে মুন্সিগঞ্জ। উনি আসছে, উনি বললো যে সুশান্ত রাগ হয়েছে, ও এ নিয়ে তো আসবে। তো উনি প্রায় আমার বাসায় আসতো, গোপালগঞ্জ আসে। আমি বললাম যে না, আপনি জানাবে যাবে না। আমার মনে বড় কষ্ট হয়েছে। আমার ছোট ছেলেরা নিয়ে গেছিলাম, সারাটা দিন না খেয়ে বসে গেলাম টিটি পাখির পক্ষীর মতো। দীক্ষা না হতো তো বলতে পারতো যে আজকে দীক্ষা টিকা হবে না। আমি কিন্তু বলে এসেছি তার আগে, সব কিছু হেঁটে চলে এসেছি। সন্তোষ হালদার 3 সপ্তাহ চেষ্টা করার পরের সপ্তাহে আমি গেছি। আমি সেবা দিলাম দূরিত্বা। তা বাবা আজকে সেবাটা তো ওনার ভক্তি নাই। আর ভক্তি থাকে না, মানুষের কর্মের উপর ভক্তি নির্ভর করে। আমি একটা টিচার, আমি যদি সময় মতো স্কুলে না যাই, ছাত্ররা আমার দিয়ে কি করবে, চিৎকার করবে, স্যার আসে না, স্যার আসে না। আপনি একজন টিচার, গুরু, আপনার ডিউটি ছিল যে সে তো আসবে না, আপনি সবই জানেন, তার অন্তত নিষেধ করে সে চলে যায়। আজকে দীক্ষিত হবে না। অনেক কথা বলার পর আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেল। যেটা করতে চাই। তারপরে উনি আমার জড়াই ধরিয়া উনি কালো, বাবারে দেখ তুই যে নৌকর মাঝি, সেই নৌকো বারোর ক্ষমতা আমার নাই বাবা, তোরে আমি দীক্ষা দিতে পারবো না। ওই এত বড় নৌকর মাঝি, ওই নৌকো এত জীবনে আমি উঠতেও পারিনি। আমি আরো কাঁদলাম, কান্নাকাটি করে তারপর আসলাম।
ভাই যা দীক্ষা হবে ঠাকুর দেবে। তার মানে 2 মাস পরে স্বপ্নে আমার ঠাকুর দীক্ষা দেয়। আর আমি তো আসলে রামকৃষ্ণ পরমহংসদেবের উপর আমার খুব টান ছিল, সবদিন মায়ের উপর বেশি টান ছিল। কিন্তু আসলে দেখলাম তো পরিবেশ নিজেই নষ্ট করে গেছে। বাড়িতে থাকতে যে মেজাজটা ছিল সেই মেজারমেন্ট আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। চলে আসছি দূরি। ও টিউশন করতাম, বাবা চিন্তা করতাম, বাবা বয়স হয়ে গেছে, বাবা কিভাবে সংসার চালাচ্ছে, তার 200 টাকা দিতে পারি কিনা, এই নানান টেনশন। যাই হোক, তাকে দিদি আমি বড় ছেলে, আমার তো খুব পছন্দ। এই জন্যই আরে আমি বড় হলি তখন দুঃখই লাগতো না পাগল। আমি সর্বকনিষ্ঠের বড়টা। আমার উপরে 4টে ভাই। আমার বড়দা মেজদা 74 সালে ভিন্ন হয়ে যায় বিয়ে করার পরে। তখন আমার বাবার 55 বছর 60 বছর বয়স। আমার বাবা এই টোটাল ফ্যামিলি ডেটটা চালার লাগে। এখন ঠাকুরের বাবা সাই খেয়াল আগা পাওয়া পাশা বুঝা কত অপদূর রাজা বাজা ছেলে। তুমি যে নৌকায় আছো ওই নৌকোয় সদাই ভালো। ওই সামান্য ক্ষমতার লোক এখন কি মানুষ আছে কাদের সেবা করে? তুমি গ্রামে যাও, যেখানে যাও, সব স্বার্থ ছাড়া কেউ কিছু না। অনেক যে ভালো কথা বলবে, সেই ভালো কথাগুলো শোনার মতো অনেকের ধৈর্য নাই। তুমি যদি যাও, শুক্রবার এলো তোমার আমাদের ওখানে সভা দিনের বেলায়, তারপরের দিন বিকেল বেলা চলে আসলাম খাইয়া, পরের দিন আবার গেলে মেন মৎস্য হবে, সাধুরা যাবে, সাধুকে নিয়ে পরশু দিনকে বিকেল বেলা আমরা যাবো, কাকিমার আমি যাবো। হরি ঠাকুরের ভক্ত ছিল, মরা 118 বছর বয়সে মারা যায়। পাকিস্তানের পরপরই মারা যায়, 2 বছর পরে মারা যায়। 118 বছর যেমন হচ্ছিল আম্মা, ওই বয়সে হাঁটিয়ে দৌড়ই চলে আসতো বরাকোটা। সেরকম বরিশালে তো বরাকোটা আছে, পশ্চিমী বাড়ির ধারে। ওখান থেকে কোনাকুনি চলে আসতো, 30 থেকে 40 জন তার লোক থাকতো। একবার কোনাকুনি শেষ হয়তো কোনো বাস লাইন কিচ্ছু ছিল না, সব সংসারই। কিন্তু এই